রায়ান ভাইয়ের দেওয়া শাড়িটা গায়ে জড়িয়ে অনু অঝরে কাঁদছে। কষ্টে নয়, আনন্দে। সে তার 18 বছরের জীবনে কখনোই শাড়ি পরেনি, কখনো ইচ্ছেও হয়নি। শাড়ি তার কাছে ঝামেলা লাগতো। অথচ আজ রায়ান ভাইয়ের দেওয়া শাড়িটা গায়ে জড়াতেই কিরকম ইমোশনাল হয়ে গেল সে। জন্মদিনে শাড়িটা উপহার হিসেবে পেয়েছিল অনু। অনুষ্ঠান শেষ করে সব গিফট সাইডে রেখে আগে রায়ান ভাইয়ের দেওয়া প্যাকেটটি খুলেছিল। কালো রঙের জর্জেট শাড়িটি দেখে খুশিতে ঝলমল করে উঠেছিল শাড়ি পছন্দ না করা অনু। কারণ এটা রায়ান ভাইয়ের দেওয়া গিফট বলে কথা। শাড়িটা নিয়ে সে আয়নার সামনে দাঁড়ালো। জামার ওপরের আঁচলটা বুকে জড়িয়ে দেখলো তাকে কেমন লাগছে। কি অদ্ভুত একটা অনুভূতি, আনন্দ। চোখে পানি, ঠোঁটে হাসি। আনন্দে সে হাসতে হাসতে কাঁদছিল। কিন্তু আফসোস, সেই শাড়িটা পরে কখনোই রায়ান ভাইয়ের সামনে যাওয়া হয়নি। কি গো অনু, শুনছো? তোমার রায়ান আইতাছে ঢাকা থেইকা। অনু ভরকে গেল। অতীত থেকে ছিটকে ফিরে শাড়িটা আলমারির ভিতর তুলে রাখলো। শাড়িটা দেখে কখন যে অতীতের ভাবনায় ডুবে গিয়েছিল টেরই পায়নি। পিছু ফিরে বলল, আহা, রায়ান নয়, রায়ান ভাইয়া। কতবার বলেছি বলো তো? আহা মরণ, সেই তো রায়ানের ফটো বইয়ের ভাঁজে লুকিয়ে রাখো, চুপি চুপি চুমাও খাও, তখন লজ্জা করে না? আবার ভাই ডাকা হইতাছে এখন। এই পর্যায়ে অনু দৌড়ে এলো, মুখ চেপে ধরলো লিলি খালার। লিলি খালা এই বাড়িতে কাজ করেন অনেক বছর ধরে, তাই পরিবারের বাকি সবার মতো সেও একজন সদস্য বলা চলে। বাকিদের থেকে তার দাপটই বেশি। সবাই তাকে মানেও এবং ভালোবাসে। অনু লজ্জিত বদনে মুখখানা নামিয়ে বলল, তুমি এত ঠোঁট কাটা স্বভাবের কেন লিলি খালা? বাড়ির মানুষজন শুনলে কি মনে কি হবে ভাবতে পারছো? লিলি খালা অনুর কোমল হাতখানা মুখ থেকে সরিয়ে দিলেন। ভেংচি কেটে বললেন, আর কি হইব, তোমার রায়ানের লাগে তোমার বিয়া হইয়া যাইব। আবার বলছো আমার রায়ান, তাহলে কি বলবো? তোমার রায়ান ভাইয়া। হ্যাঁ, তাই বলবে। আচ্ছা, এখন যখন ভাই ভাই করে তাহলে আবার ফটোতে চুমাও খাও কেন শুনি? অনু বিরক্ত হয়ে গেল। কোমরে দুহাত গুজে বলল, উফ, বড্ড জ্বালাও তুমি। যাও তো এখন। লিলি খালা জবাব দেওয়ার পূর্বে উঠান থেকে সবার হইচইয়ের আওয়াজ ভেসে আসছে। বাতাসের সঙ্গে ভেসে আসছে রায়ান নামটি। তার মানে সে চলে এসেছে। অনুর বুকে ধুকপুক শব্দ হচ্ছে। লিলির খালা কি কোনোভাবে সেই শব্দ শুনতে পাচ্ছে? শুনতে পেলে তো সর্বনাশ হয়ে যাবে। একদিন রুম ঝাড়ু দিতে এসে অনুর বইয়ে রায়ানের ছবি দেখেছে। অন্যদিন দেখেছে সেই ছবিতে চুমু খেতে। এরপর থেকে আঠার মতন লেগে আছে অনুর পেছনে। সময় নেই, অসময় নেই শুধু রায়ানের গুণগান। তবে সে ভালো মানুষ, বাড়ির কাউকে কিছু বলে দেয়নি। এজন্যই অনু তাকে আরো বেশি ভালোবাসতে শুরু করেছে। লিলি খালা বারান্দা থেকে উঁকি দিয়ে উঠানের দিকে তাকিয়েছিলেন এতক্ষণ। আবার অনুর দিকে তাকিয়ে বললেন, নিচে চলো, তোমার রায়ান আইছে। পরক্ষণে আবার জিহ্বায় কামড় দিয়ে বললেন, ও সরি, তোমার রায়ান ভাইয়া আইছে। লিলি খালা চলে যাওয়ার পরেও অনু নিটল পায়ে দাঁড়িয়ে রইল। এত অপেক্ষা করেছে এতদিন, অথচ এখন মানুষটার সামনে যাওয়ারই সাহস হচ্ছে না। তার সকল জারিজুরি, দাপট, চঞ্চলতা, সাহস যেন এই মানুষটার সামনে গেলেই কর্পূরের মতো উবে যায়। এমন যে কেন হয়? সে রুমে এসে চুপ করে বসে রইল। উঠান থেকে মা, চাচিদের কণ্ঠ ভেসে আসছে। সবাই ডাকছে অনুর নাম ধরে। অনু কি করবে বুঝতে পারছে না। বাড়ির সব মানুষ এখন রায়ান ভাইয়ের সামনে উপস্থিত।
একমাত্র সেই ঘরে মুখ লুকিয়ে বসে আছে। বিষয়টা দৃষ্টিকটু। তার নিজেরও তো ভাবতে কেমন লাগছে। সে বুক ভরে শ্বাস নিল। সাহস সঞ্চয় করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। আয়নার সামনে দাঁড়িয়ে আরেকবার নিজেকে দেখে নিল। কালো রঙের একটা জর্জেট থ্রি পিস পরেছে। একদম নতুন একটা জামা। বানানোর পরে একবারও পরা হয়নি। রায়ানের কালো রং পছন্দ বলে এটাই আজ পরে ফেলেছে। কপালে কালো রঙের একটা ছোট একটা টিপও পড়েছে। ঠোঁটে হালকা লিপস্টিক। আর কোনো সাজগোজ নেই মুখে। এতেই তাকে কি দারুণ লাগছে। এখন রায়ান ভাইয়ের চোখে ভালো লাগলেই হলো। আয়নায় তাকিয়ে লজ্জিত হাসি দিয়ে নিচে নেমে গেল। দুপা যেন এখনো কাঁপছে। সে স্বাভাবিক থাকার চেষ্টা করলো। সেজ চাচি অনুকে দেখে হাত বাড়িয়ে কাছে টেনে নিলেন। হাসি মুখে বললেন, এতক্ষণে আসার সময় হলো তোর। কোনো জবাব দিল না, মুচকি হাসলো। রায়ানের দিকে একবার তাকাতেই দৃষ্টি সরিয়ে নিল সে। মাটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন রায়ান ভাই? রায়ান এক পলক তাকালো অনুর দিকে। অনু তাকালো। দুজনের চোখাচোখি হওয়াতে অনু নিজেই চোখ নামিয়ে নিয়েছে। সমুদ্রের অতল গহ্বরের মতো রায়ান ভাইয়ের চোখের দৃষ্টিতে দৃষ্টি মেলানোর সাহস নেই কোনো। রায়ান স্বভাবতই গম্ভীর, কম কথা বলে। সে রাশভারী কণ্ঠে উত্তরে বলল, ভালো। এরপর যা বলল তার জন্য মোটেও অনু প্রস্তুত ছিল না। রায়ান বলল, এই গরমের মধ্যে জর্জেট জামা পরেছিস কেন? তোর সুতি জামা নেই? অনু আহত দৃষ্টিতে তাকালো রায়ানের দিকে। মনটাই ভেঙে দিয়েছে তার। যার জন্য এই জামা পরলো সে কিনা বলছে এই কথা। অনু চুপ থাকা অবস্থাতেই রায়ান আবার বলল, আর এত সেজেগুজে বসে আছিস কেন বাড়িতে? পড়াশোনা নেই? অনুর রাগে দুঃখে ইচ্ছে করছিল রায়ানের লুঙ্গি চটকাতে। নেহাত ভালোবাসে বলে কিছু বলতে পারে না। রায়ানের জায়গায় অন্য কেউ হলে তাকে ঠিক ধুয়ে দিত। শুধু এই ছেলেটার বেলাতেই সে কেমন জানি হয়ে যায়। রাগ দুঃখ সব সাইডে রেখে অনু মিথ্যা কথা বলল, আমার এক বান্ধবীর জন্মদিন আজ, তাই সেজেছি, একটু পর বের হব। রায়ান আর কথা বাড়ালো না অনুর সাথে। সে নিজের রুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। দাদি বললেন, যা দাদু ভাই গোসল কইরা আয়, সবাই একলগে খাইতে বমু। রায়ান আদুরে সুরে বলল, আচ্ছা দাদি যান। এক এক করে সবাই চলে গেল যার যার কাজে। উঠান এখনো পুরোপুরি ফাঁকা। অনু একা দাঁড়িয়ে আছে। সেও চলে যাবে। তখন চোখ পড়লো চেয়ারের উপর পড়ে থাকা কালো সানগ্লাসটার উপর। রায়ান ভাইয়ের একটা স্বভাব আছে ছোটবেলা থেকেই, আর সেটা হলো সানগ্লাস পরা। রোদ থাকুক আর বৃষ্টি থাকুক সে সবসময় সানগ্লাস পরে থাকে। পারলে রাতেও পড়ে থাকে এমন একটা অবস্থা। সে আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। কেউ নেই দেখে সানগ্লাসটা তুলে চোখে পড়লো। একটু ভাবসাব নিয়ে উঠানে হাঁটাহাঁটি করছিল তখন। দোতলার বারান্দা থেকে রায়ান ভাইয়ের গম্ভীর কণ্ঠ ভেসে এলো, সানগ্লাস পরে তোর ফ্যাশন শো শেষ হলে ভালো মেয়ের মতো আমার সানগ্লাস ফিরিয়ে দিয়ে যাবি। অনু থতমত খেয়ে সানগ্লাস খুলে বারান্দার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি, এক্ষুনি দিয়ে যাচ্ছি। রায়ান চলে গেল নিজের রুমে। অনু বুকে হাত দিয়ে ফাঁকা চেয়ারটিতে বসে পড়ল। এখনো ভয়ে বুকটা কেমন ধড়ফড় করছে। এভাবে কেউ ধমকায়? একটু রসকস নেই মুখে। জন্মের পর কি কেউ আদৌ তার মুখে মধু দিয়েছিল? মনে তো হয় না। আজগুবি চিন্তা করতে করতেই হাতের মুঠোয় থাকা সানগ্লাসটার দিকে নজর পড়ল। সে কি নিজে যাবে এটা ফেরত দিতে, নাকি অন্য কাউকে পাঠাবে? নিজেই বরং যাওয়া যাক। এই সুযোগে আর একটা বার দেখা হয়ে যাবে, আবার কথা হয়ে যাবে। কোনো সিঁড়িতে দপাদপ পা ফেলে 2 তলায় গেল। তাদের বাড়িটা পুরোনো আমলে, অর্থাৎ তার দাদার সময়ে তৈরি করা। অনুর বাবা চাচারা 5 ভাই এবং 2 বোন। রায়ান ভাইয়ের বাবা সবার বড়।
এরপর অনুর বাবা, তারপর ওর এক ফুপু এবং সেজো চাচা, নয়া চাচা এবং ছোট চাচ্চু, সবার শেষে ছোট ফুপু। অনুদের যৌথ পরিবার, দুই ফুপুর বিয়ে হয়ে গেছে, বাকি সবাই এখনো একসাথে এই বাড়িতে থাকে। সবাই এক নামে চেনে এই বাড়ি চৌধুরী বিলা। সময়ের সঙ্গে সঙ্গে সব চাচাদের আর্থিক অবস্থা ভালো হয়েছে, সবার আলাদা আলাদা বাড়িও আছে, কিন্তু দাদা দাদি এখনো জীবিত আছেন বলে সবাই একসাথেই থাকে। এত বড় বাড়ি পরিবার এখনো একসাথে মিলেমিশে থাকে, এটাও একটা বিরাট বিস্ময়ের ব্যাপার। গ্রামের সবাই এই জন্য চৌধুরী বাড়ির লোকজনদের শ্রদ্ধার নজরে দেখেন, সম্মান করেন। ওনাদের বাড়িটা গোলাকৃতি, ওপরে নিচে চারপাশে রুম আর মাঝখানে পাকা উঠান। দুই তলার উপরে সুন্দর করে বানানো মাঝারি ধরনের একটা ছাদও আছে। অবসর সময়ে অনু ও ওর বাকি সব কাজিনরা মিলে ছাদে আড্ডা দেয়, গল্প করে। ওপরের সবগুলো রুম শুধু ওদের কাজিনদের জন্য বরাদ্দ। সবগুলো রুমের একটাই কমন বারান্দা। উপরের দুটো রুম দুই ফুপুদের এখন তালাবদ্ধ অবস্থায় আছে। যখন ফুপুরা আসে তখন দরজা খুলে দেওয়া হয়। বাড়তি দুটো রুম রাখা হয়েছে মেহমানদের জন্য। নিচে 5টা রুম অনুর বাবা এবং বাকি 4 চাচার, আর একটাতে দাদা দাদি থাকেন। পাশের ছোট্ট রুমটায় থাকেন লিলি খালা। একপাশে বড় একটা রান্নাঘর, মা চাচিদের বেশিরভাগ সময় এই রান্নাঘরেই কাটে। রান্নাঘরের সামনে বিশাল বড় বারান্দাটিতে বেশ বড় একটা খাওয়ার টেবিল, যেখানে ওরা সবাই একসাথে বসে খায়। দিনে এটা সম্ভব না হলেও রাতের খাবার সবাই একসাথে মিলে খাবে, এটা দাদার আদেশ বা ইচ্ছা, যে কোনো একটা বলা যায়। বাবা চাচারা সবাই বাড়িটি ভেঙে আবার নতুন করে বানাতে চেয়েছিলেন, দাদি রাজি হয়নি। এই বাড়ির সঙ্গে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই যদি বাড়ি ভাঙতেই হয় তাহলে যেন তার মৃত্যুর পর ভাঙা হয়। অনুর বাবা চাচারা মা বলতে অন্ধ, মায়ের কথাই শেষ কথা, তাই তারা আর দ্বিতীয়বার বাড়ি ভাঙার কথা মুখেও আনেননি কেউ। কিন্তু কিছুটা মেরামত করে নতুনত্ব এনেছেন, যেমন প্রতিটা রুমে অ্যাটাচ ওয়াশরুম বানানো, রং করা, এসব খুঁটিনাটি বিষয়গুলোতে নতুনত্ব এনেছেন শুধু। কোনো রায়ানের রুমের দরজার সামনে এসে দাঁড়ালো, হাত পা কাঁপছে। ছোট থেকেই এই লোকটাকে সে জমের মতো ভয় পায়। দরজায় নক করতে গিয়ে বুঝতে পারলো ভেতর থেকে লক করা। ছোট ছোট শব্দ দরজায় কড়া নেড়ে অনু মিহি কণ্ঠে ডাকলো, রায়ান ভাই, রায়ান ভাই। অনেকক্ষণ পর রুম থেকে গম্ভীর কণ্ঠটি ভেসে এলো, কে? আমি, অনু। এবার দরজাটি খুলে গেল অনুর মুখের উপর। সামনে তাকিয়ে মুখ হা হয়ে গেছে অনুর। রায়ান ভাই মাত্রই গোসল করে বেরিয়েছে, কালো ট্রাউজারের সাথে সাদা রঙের একটা টি শার্ট পরেছে। ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে মুছতে জিজ্ঞেস করলো, কি? অনু তখনও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। রায়ান ভাই এবার ধমকে উঠলো, কি হলো? কথা বলিস না কেন? অনু এবার ভরকে গিয়ে বলল, আপনার সানগ্লাস। রায়ান হাত বাড়িয়ে সানগ্লাসটি নিয়ে বলল, তোর কি তোতলানো স্বভাব আছে? এবার বুক কুঁচকালো অনু। এই লোকটা নিজেকে কি ভাবে, আর অনুকেই বা কি ভাবে? অনু বোকা বলদ? মোটেও না। অনুর রাগ জেদ সম্পর্কে রায়ান ভাইয়ের কোনো আইডিয়াই নেই, কিন্তু সমস্যা হচ্ছে একমাত্র তার সামনে আসলেই অনুর ক্যারেক্টার বদলে যায়, বাঘিনী থেকে মিউ মিউ করা বিড়াল হয়ে যায়। অনেকবার চেষ্টা করেছে রায়ান ভাইয়ের সামনে কোনো ভ্যাবলামনা করবে না, কিন্তু কোনোবারই সফল হতে পারেনি। কেন পারেনি বা পারে না, সেটাও একটা রহস্য। রায়ান ভাই ফের নিজেই বলল, তোর তো অনেক সমস্যা, বন্দি।
কখনো তুতলিয়ে কথা বলিস, কখনো ধ্যানে চলে যাস। মেজো চাচ্ছ কি জানে সব। অনু গাল ফুলিয়ে বলল, আমার কোনো সমস্যা নেই রায়ান ভাই, আমি একদম ঠিক আছি। আর আমার নাম অন্দি নয়। রায়ান ভুল জোড়া বাঁকিয়ে তাকালো। নাম জানে না এমন ভাবে জিজ্ঞেস করলো, তাহলে তোর নাম কি? অনিন্দিতা চৌধুরী। অনু, এত কঠিন নাম যে কেন রেখেছে? তোর আগেকার সময় আমি থাকলে এই নাম কখনো রাখতে দিতাম না। অনু মনে মনে বলল, তা বেশ তো, এত কঠিন নামে আপনার ডাকতে হবে কেন? অনু বলে ডাকলেই হয়। তবে মুখে সে কিছুই বলতে পারলো না। রায়ান নিজেই বলল, ঠিক আছে অন্দি, তুই এখন যা। অনু বলতে চাইলো, অন্দি নামটা শুনতে খুব বাজে লাগে রায়ান ভাই, আপনি বরং অনু বলেই ডাকুন। কিন্তু এবারেও সে মুখ ফুটে কিছুই বলতে পারলো না। চুপচাপ নিজের রুমে চলে গেল। নিজের রুমে আসতে আসতে রায়ানের দরজা লাগানোর শব্দটা শুনতে পেল। আল্লাহ যে তাকে কোন মাটি দিয়ে বানিয়েছেন! একটা কঠিনও হয় না কোনো মানুষ। খাটের ওপর চুপ করে বসতেই লিলি খালা এলেন রুমে। অনুকে মন খারাপ করে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? অনু ঠোঁট উল্টে বলল, ওই কিছু না তো। এরপর লিলি খালার দিকে চোখ তুলে তাকালো। দেখতে পেল লিলি খালা কফি নিয়ে এসেছেন। অনু কফির মগটা নিয়ে চুমুক দেওয়ার সাথে সাথে লিলি খালা হা হতাশ শুরু করে দিলেন। হায় হায়, করলা কি? এটা তোমার রায়ান ভাইয়ের কফি। অনু নিজেও আঁতকে উঠে বলল, তাহলে তুমি আমার রুমে নিয়ে এসেছো কেন? তোমারে দিয়া কফি পাঠাইতাম তাই। আমাকে দিয়ে কেন? এমনি যাও, কফিটা দিয়া হো। আমি তোমার ফুবুগো রুমটা গিয়া পরিষ্কার করি। অনু খুশিতে লাফিয়ে উঠে বলল, ফুপুরা আসবে আজ? হ, তোমার রায়ান ভাই আইছে বইলা কথা। অহন যাও, কফি দিয়া হো, ঠান্ডা হইয়া যাইব। কিন্তু আমি তো কফিতে চুমুক দিয়েছি, একটু কফি নিয়ে যাব। সমস্যা নাই, মহব্বত বাড়বো। ভ্রু কুঁচকালো অনু। লিলি খালা বিশেষ পাত্তা দিলেন না। তিনি চলে গেলেন ফুপুদের রুমগুলো পরিষ্কার করার জন্য। অনেক দোনমনা করে অনু কফি নিয়ে রায়ান ভাইয়ের রুমের সামনে গেল। দরজা লাগানো নেম প্লেটের দিকে দৃষ্টি বুলালো একবার। তাহমিদ চৌধুরী রায়ান। অনু বিড়বিড় করে বলল, আমার রায়ান ভাই। ঠিক তখনই দরজাটি খুলে গেল। মুখের হাসি উবে গেল অনুর। মুখ শুকিয়ে আমসি। রায়ান ভাই গম্ভীর কণ্ঠে বলল, দরজার সামনে কি? অনু ফের তোতলানো কণ্ঠে বলল, ক ক কফি, আপনার কফি। কফির মগটা রায়ানের হাতে ধরিয়ে দিয়েই অনু দৌড়ে নিচে নেমে গেল। আর কিছুই বলার সুযোগ দিল না রায়ানকে। রায়ান বিস্ময় নিয়ে তাকিয়ে আছে অনুর যাওয়ার পথে। কি অদ্ভুত আচরণ! রুমে এসে কফির মগে চুমুক দিতে যাবে, তখন দেখতে পেল মগে লিপস্টিকের দাগ লেগে আছে। রায়ান চিৎকার করে ডাকলো, বন্দি। সো ফ্রেন্ডস, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।